নমস্কার, গল্পবাজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এসেছি। আজকের গল্পের নাম অমরধাম। গল্পের লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি অর্পণ। আপনার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু উৎসাহ দেবেন। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তাহলে গল্পটা শুরু করা যাক। মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে। যা খাই তাতেই অম্বল হয়। বিকেলে মাথার যন্ত্রণা, রাত্রে ঘুম নেই। কাজে একেবারেই উৎসাহ পাচ্ছি না। পাড়ার ডাক্তার বলল, ওষুধে সাময়িক উপকার হতে পারে, স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান, মাস দুয়েক থাকলেই সেরে যাবেন। কোথায় যাব তাই নিয়েই এক সমস্যা। এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো। কেউ বলল ভুবনেশ্বর, কেউ হাজারিবাগ, কেউ আবার দেওঘর। কি করব, কোথায় যাব যখন ভাবছি, তখন হঠাৎ অমলের সঙ্গে আমার দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি। আচমকা পিঠে কার স্পর্শ। ফিরে দেখি অমল। কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? কি ব্যাপার বললাম। শুনে অমল বলল, ওসব ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও, ওখানে কিছু হবে না। তুমি মিলনপুর চলে যাও, 3 দিনে তোমার অম্বল সেরে যাবে। মিলনপুর কোথায়? কখনো তো নাম শুনিনি। অমল হাসল। বেশি লোকে নাম শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে। ভিড় হলেই জলবায়ু বদলে যায়। যাব কি করে? থাকবই বা কোথায়? কোনো অসুবিধে নেই। আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে। এখন কেউ যায় না, আমিও তো অন্য জায়গাতেই থাকি। তবে লোক আছে, তার কাছে আমার নাম করো, কোনো অসুবিধা হবে না। অমল আরও বলল, গিরিডি স্টেশনে নেমে বাসে 13 মাইল। মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। তুমি চলে যাও, শরীরটা সারিয়ে এসো। তাই গেলাম। মিলনপুরে যখন নামলাম তখন প্রায় রাত 8টা। চারিদিক অন্ধকার। একদিকে নিচু নিচু পাহাড়, তার কোলে ঘন অরণ্য, আর একদিকে সরু নদী, প্রায় নালার মতন। কিন্তু জলের কি গর্জন! স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে। টর্চ জেলে কোনো রকমে এগুতে লাগলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর। অন্যমনস্ক হলে হোঁচট খাবার আশঙ্কা। পথের একপাশে একটা মুদির দোকান। মুদি ঝাঁপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। এখানে অমরধাম কোথায় বলতে পারো? মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল, সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম মুদি বাড়িটা সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো? এমন তো হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না, তাতেই আগাছা জন্মেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলো? মুদি বলল, সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাঁদিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা, পাশে সাহেবদের গোরস্থান। সেটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ। সাবধানে এগোতে লাগলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত। ঝিঁঝি ডাকছে, ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় করে কি যেন সরে যাচ্ছে। সাপ হওয়া বিচিত্র নয়। এক সময়ে নিচু টিলা পেলাম, গোরস্থানও। অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি, সম্ভবত শেয়ালের চোখ।
বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয়। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, অন্তত এক সময়ে বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তরা খসে ইট বেরিয়ে পড়েছে, জলের পাইপে আগাছা হয়েছে, সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে। গেট ঠেলতে ক্যাঁচ করে বিশ্রী একটা শব্দ করে গেট খুলে গেল। ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়লাম। 12 কড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো। বারান্দায় গলা শোনা গেল। কে? আমি ওপর দিকে মুখ তুললাম। আমি অমলের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পার্থ না, তোমার জন্যই তো অপেক্ষা করছি। দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। আমার নিজের খুব অবাক লাগলো। কে লোকটা? আমার নাম জানলো কি করে? তবে কি আমাদেরই কোনো বন্ধু আমার মতো শরীর সারাতে এখানে এসে উঠেছে? নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল। আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত। লম্বা চেহারার একটি লোক আমার 2 কাঁধে 2 হাত রেখে বলল, ও পার্থ, কত যুগ পর দেখা বলতো। টর্চের আলো তার দিকে ফেরালাম। লম্বা পুলক। আমাদের কলেজে 2 জন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক। তার পরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামল। বুকের শব্দ দ্রুততর। তাই তো শুনেছিলাম বছর 5 আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে। পুলক মোটর সাইকেলে ছিল। সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা। পুলক আর তার মোটর সাইকেল 2 একেবারে ছাতু হয়ে গিয়েছিল। কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? পুলক তাড়া দিল। ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, না চলো, আসলে একটা কথা ভাবছিলাম। কি কথা? শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর 5 আগে। পুলক খুব জোরে হেসে উঠল। আরে একরকম মরাই তো। দেখো না, বাঁ পায়ে একদম জোর পাই না। হাসপাতাল থেকে সোজা এখানেই চলে এসেছি। বলতে নেই, এখন বেশ ভালোই আছি। এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি। এসো, ভেতরে এসো। শরীর খুব পরিশ্রান্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না। কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি। স্নান করবে তো? পুলক জিজ্ঞেস করল। এত রাত্রে? নতুন জায়গা, সাহস হচ্ছে না। আরে গরম জলে স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে। গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে। প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। এখানে রান্না করে কে? পুলক বলল, রান্না, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার সবই মোংলা করে। এদেশি লোক, ভারী কাজের। তুমি খাবে না? আমি সন্ধে 6টার মধ্যেই খেয়ে নি। নাও, তুমি আর বসে থেকো না, নিশ্চয়ই খুব ক্লান্ত। শুয়ে পড়ো, ওইটা তোমার ঘর। এই ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা, মাথার কাছে টিপয়ের ওপরে জলের গ্লাস। ভোরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যেস, এটা পুলক জানল কি করে? শুয়ে পড়লাম। বিছানায় গা ঠেকানো মাত্র গভীর নিদ্রা। মাঝরাত্রে প্যাঁচার বিদঘুটে ডাকে ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে। ঘরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা স্পর্শ। চোখ খুলেই রক্ত হিম হয়ে গেল। আমারই বালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে।
একটা হাত প্রসারিত, সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল। আর্তনাদ করে উঠে বসলাম। কি হলো পার্থ? পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়ে দেখলাম বিছানা খালি, কোথাও কিচ্ছু নেই। না, তুমি নিতান্তই ছেলে মানুষ। সরো, আমি না হয় তোমার পাশেই শুই। লজ্জা পেয়ে মাথা নাড়লাম। না না, তোমাকে শুতে হবে না, তুমি যাও। পুলক চলে গেল। ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা মনে এলো। শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক আমার ঘরের মধ্যে ঢুকলো কি করে? উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হলো না। ঘুমের চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজা ভেতর থেকে খিল দেওয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম না, ভেতরে ঢোকার আর কোনো পথ নেই। তাহলে পুলক কাল রাত্রে ঘরের মধ্যে ঢুকলো কি করে? দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। কাল রাত্রে তার ঘরে ঢোকার কথা বলতে সে হেসে উঠল খুব জোরে। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ। আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম? স্বপ্ন? তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি। এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নরকঙ্কালটা দেখতে পাচ্ছি। মুখ হাত ধুয়ে নাও, মোংলা এখনই চা দিয়ে যাবে। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল বেতের টেবিল। হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম। উল্টো দিকের চেয়ারে পুলক বসে বলল, মোংলা, পার্থবাবু চা নিয়ে এসো। চা আর টোস্ট নিয়ে যে এলো তাকে দেখে আমার সারা শরীরটা কেঁপে উঠল। এমন বীভৎস চেহারা আমি জীবনে দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না, এমনই শীর্ণ চেহারা। চোখ দুটো এত ভিতরে ঢোকা যে আছে কিনা বোঝাই যায় না। সরু কাঠির মতো হাত পা, ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে। চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম, লোকটা চেহারা দেখলে ভয় করে। পুলক বলল, মানুষের চেহারা আর কতটুকু, ছাল ছাড়ালে সবাই সমান। মোংলার চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু খুব কাজের। তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না। নিজের লোক মানে? মানে খুব জানাশোনা। একেও এখানকার গাঁ থেকে অমলি জোগাড় করে এনেছে। খেতে খেতে বললাম, তোমার চা টোস্ট কই? পুলক উত্তর দিল, আমি এসব খাই না ভাই, সহ্য হয় না। ভোরে উঠে ছোলা ভিজানো খাই আদা দিয়ে। একটু থেমে পুলক বলল, তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? একবার পোস্ট অফিসে যাব, তাছাড়া আরও দু একটা জায়গায় যাব। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেব। সারাটা দিন পুলক ফিরল না, সন্ধ্যের সময়ও না। মোংলাকে জিজ্ঞেস করতে সে বলল, এই গিয়ে বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নাই, কোথায় কোথায় যে যান। খাবার সময় এক কাণ্ড। বসে খাচ্ছি, পাশে মোংলা দাঁড়িয়ে। তাকে বললাম, একটু তরকারি নিয়ে এসো তো, আর দুখানা রুটি। মোংলা চৌকাঠের কাছ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি নিয়ে এলো। ঠিক মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। কিছু আর জিজ্ঞেস করলাম না, কিন্তু এ বাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ। মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাত্রেই দারুণ দৃশ্যটা চোখে পড়ল। পুলক তখনও ফেরেনি। ঘুম আসেনি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ। পাশা দুহাতে রগড়ালে যেমন শব্দ হয় ঠিক তেমনই।
আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলো, খুব স্পষ্ট নয়, আবার একেবারে অস্পষ্টও নয়। উঠোনে একটা গুঁড়ির ওপর দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি বসে, একজনের হাত আর একজনের গলায়। আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা দেহে কোথাও এক তিল মাংস নেই। চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং যেন বের হচ্ছে। অজান্তেই মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখল, চোখ নেই, তবুও কি মর্মভেদী দৃষ্টি। বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল দুটোয় মাংস লাগলো। সেকেন্ড কয়েকের মধ্যে দুটি পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে অসুবিধে হলো না, একজন হলো পুলক আর একজন অমল। কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমোতে পারলাম না। যা দেখেছি তারপর ঘুমোনোও সম্ভব নয়। বাইরে খটখট শব্দ, মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠোনে পায়চারি করছে। সেই সঙ্গে প্যাঁচার ডাক, বাদুড়ের ডানার ঝটপটানি মিশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করল। ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরেই হয়তো মোংলা চা নিয়ে সামনে এসে দাঁড়াবে। দিনের আলোতেই মোংলার মুখোমুখি দাঁড়াবার সাহস নেই। ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছলাম, তখন মুদি সবে দোকানের ঝাঁপ খুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, 1 গ্লাস জল। মুদি আমাকে দেখে অবাক, বোধহয় জীবন্ত দেখবে আশাও করেনি। জল দিয়ে জিজ্ঞেস করল, আপনি অমরধাম থেকে আসছেন? হ্যাঁ, কেন? খাওয়া দাওয়া কি করতেন? মুদির কাছে কিছু বলতে ইচ্ছে হলো না, শুধু বললাম, কেন মোংলা রাদ্য? মুদির মুখটা হাঁ হয়ে গেল, চোখ দুটো বিস্ফারিত। কাঁপা কাঁপা গলায় বলল, মোংলা মানে মোংলা মুন্ডা? মোংলাকে তো বছর 5 আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। আত্মহত্যা? কি জানি, অনেকেই বলছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হয়, ভাইপোরাই নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল। আর দাঁড়ায়নি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন। বছর 2 আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গিয়েছিল। গিরিডি থেকে পুলিশের কর্তা গিয়েছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। মাথাটা ঘুরে উঠল। তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা, আমাকে মিলনপুরে আসার নিমন্ত্রণ করা, এসবের কি ব্যাখ্যা হতে পারে? আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এ তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়াবার জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল? তাহলে মুঠোর মধ্যে পেয়েও ছেড়ে দিল যে? গলায় পইতে আছে বলে কি জানি। যতই ভাবি, এ প্রশ্নের কোনো উত্তর পাই না। গল্পটি মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম অনেক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসতে পারি। ধন্যবাদ।